আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। আমি তানভীর, আইইউটি 23 সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে সিস অ্যান্ড ট্রান্স সমাণু পর্যন্ত কভার করছিলাম, তাই তো? কোনটা সিস কোনটা ট্রান্স এটা আমরা বের করা শিখছিলাম। তো এই সিস অ্যান্ড ট্রান্স সমাণু থেকে কিছু এক্সাম্পল আমরা এখন দেখব। এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পলটা হচ্ছে, ধরো একটা যৌগের নাম আছে 1,2 ডাই ব্রোমো ইথিন, ঠিক আছে? তো এটার সংকেতটা কি হবে? CH ডাবল বন্ড CH, এখানে একটা ব্রোমিন অ্যান্ড এখানে একটা ব্রোমিন। তো আমি তোমাকে বললাম এই যৌগটাকে তুমি জ্যামিতিক সমানুতা দেখাও। তো জ্যামিতিক সমানুতা যেহেতু দুইটা, একটা হচ্ছে সিস অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রান্স। তো এটার সিস অ্যান্ড ট্রান্স কি হবে দেখি। তো সিসটা কি আমি একবার রিক্যাপ দিচ্ছি। সিস হচ্ছে, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে একটা এ মূলক, এখানে একটা এ মূলক, এখানে একটা বি, এখানে একটা ডি। পাশাপাশি দুইটা কার্বনের এই দুইটা মূলক যখন সেম হইতো তখন আমরা তাকে কি বলতাম? তখন বলতাম সিস। এই যে এরকম, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে সিস সমানুটা কি হবে? তো এখানে একটা কার্বন আছে ডাবল বন্ড কার্বন, যেহেতু পাশাপাশি সেম হবে তাই কার্বনের এখানে একটা, এই হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড এই হাতে একটা ব্রোমিন দেই আমি। তো সেমভাবে আমাকে এই সেকেন্ড কার্বনের ক্ষেত্রেও এই হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড এই হাতে একটা ব্রোমিন হবে। তো এখানে লক্ষ্য করো তোমরা যে ফার্স্ট কার্বন অ্যান্ড সেকেন্ড কার্বন এই দুইটা কার্বনের একই পার্শ্বে সেম মূলক অবস্থান করতেছে। সো এটাই হচ্ছে আমার সিস। তাহলে এটা ট্রান্স কি হবে? তো দেখি এটা ট্রান্সটা কি হয়। ট্রান্সটাও আমি রিক্যাপ করতেছি। ধরো এই একটা কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে আছে একটা এ মূলক অ্যান্ড এখানে একটা এ মূলক, এখানে একটা বি মূলক অ্যান্ড এখানে একটা বি মূলক। এখানে তোমরা খেয়াল করো যে তির্যকভাবে মূলকগুলা দুটা কার্বনের সেম হচ্ছে। এই যে এটার ক্ষেত্রেও তির্যকভাবে সেম হচ্ছে। সো আমার এখানে 1,2 ডাইব্রোমো ইথিনের ট্রান্সটা কি হইতে পারে দেখি আমরা। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, যেহেতু আমার তির্যকভাবে মূলকগুলো সেম থাকবে, সো সেকেন্ড কার্বনের ক্ষেত্রে এই নিচের হাতে হবে হাইড্রোজেন অ্যান্ড ফার্স্ট কার্বনের নিচের হাতে হবে ব্রোমিন অ্যান্ড সেকেন্ড কার্বনের উপরের হাতে হবে ব্রোমিন। দেখো তোমরা তির্যকভাবে মিলে গেছে। সো এটাই হচ্ছে আমার ট্রান্স। ওকে, হোপফুলি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল আমরা নেই, এক্সাম্পল 2, সেটা হচ্ছে বিউট 2 ইন। এটা সংকেতটা কি হবে? খুব ইজি একটা সংকেত, যেহেতু বিউট আছে তার মানে 4টা কার্বন হবে অ্যান্ড যেহেতু 2 আছে 2 ইন তার মানে 2 নাম্বার কার্বনে আমার ডাবল বন্ডটা অবস্থান করবে। তো এটা সংকেতটা আমরা লিখি CH3 CH, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, সো ডাবল বন্ড এখানে হবে CH3। এটাই হচ্ছে আমার বিউট 2 ইনের সংকেত। তো এটার সিস অ্যান্ড ট্রান্সফর্মটা কি হতে পারে? সিসটা দেখি আর ট্রান্সটা দেখি। ধরো সিস বের করি আমরা। সিসটা কি হবে দেখো, ডাবল বন্ডের এখানে একটা কার্বন আছে অ্যান্ড এখানে আর একটা কার্বন আছে। সো আমরা এই দুইটা কার্বন লিখবো সি ডাবল বন্ড সি। যেহেতু আমার সিস পাশাপাশি এগুলো সেম হবে, সো এখানে একটা CH3 হবে ফার্স্ট কার্বনের নিচের দিকে অ্যান্ড সেকেন্ড কার্বনের নিচের হাতেও একটা CH3, ফার্স্ট কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড সেকেন্ড কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন। দেখো পাশাপাশি দুইটা মূলক মিলে গেছে। সো আমরা এটাকে বলবো বিউট 2 ইনের সিস সমাণু। ওকে, তো আমরা ট্রান্স কিভাবে বের করব দেখি কিভাবে বের করা যায় ট্রান্স। তো ট্রান্স যখন বের করব, ট্রান্স যেহেতু আমার তির্যকভাবে সেম থাকে, সো আমরা লিখব সি ডাবল বন্ড সি, এখানে একটা এইচ, প্রথম কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড সেকেন্ড কার্বনের নিচের হাতে হাইড্রোজেনটা বসবে অ্যান্ড আমার যে বাকি CH3 আছে সেটা প্রথম কার্বনের নিচের হাতে অ্যান্ড সেকেন্ড কার্বনের উপরের হাতে আরেকটা CH3 বসবে। দেখো তির্যকভাবে মিলে গেছে না মূলকগুলো? সো আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে বিউট 2 ইনের ট্রান্স সমাণু। ওকে, ক্লিয়ার? হোপফুলি সবাই বুঝছো। আরেকটা এক্সাম্পল আমি নেব।
তো 3 নাম্বার এক্সাম্পল যদি আমরা নেই, ধরো তোমার কাছে আছে পেন্ট টু ইন, এটার সংকেত কি হবে? গাঠনিক সংকেত। পেন্ট ওয়ার্ডটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে এখানে কার্বন হবে কয়টা? 5টা। আর টু ইন মিনস 2 নাম্বার কার্বনে আমার কি হবে? ডাবল বন্ড। ওকে, সো সংকেতটা লিখি। সংকেতটা হবে এমন, CH3 এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, CH এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, সো এখানে হবে ডাবল বন্ড CH, তারপরে হচ্ছে CH2 অ্যান্ড লাস্টে CH3। তো এটাই আমার হয়ে গেছে হচ্ছে প্যান্ট টু ইন। এটার সিস সমানু অ্যান্ড ট্রান্স সমানু কি হবে সেটা দেখি আমরা। ওকে, তো দেখা যাক এটার সিস কি হইতে পারে। ডাবল বন্ড দুটাকে একসাথে করি, সি ডাবল বন্ড সি, তাই তো? সি ডাবল বন্ড সি হয়ে গেছে। দেখো এইখানে এই হাতে সেকেন্ড কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন অ্যান্ড ফার্স্ট কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন, সো পাশাপাশি মিলে গেছে না? অ্যান্ড ফার্স্ট কার্বনের এখানে একটা CH3 অ্যান্ড এখানে সেকেন্ড কার্বনের একটা CH2 CH3। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে ফার্স্ট কার্বনের উপরের হাত অ্যান্ড সেকেন্ড কার্বনের উপরের হাতের মূলক সেম, এই দুইটা সেম, কিন্তু এই দুটো তো ডিফারেন্ট, তো এরা কীভাবে সিজ হলো? এটা আসলে ম্যাটার করে না। যে কোনো একটা হাতের যদি পাশাপাশি মূলকগুলো সেম থাকে তবে আমরা তাকে সিজ বলতে পারি। এখন ট্রান্সটা কী হবে আমাদের দেখি। ট্রান্স যেহেতু তির্যকভাবে সেম থাকবে অ্যান্ড মূলক সেম হচ্ছে হাইড্রোজেন, সো হাইড্রোজেনকে এটা যে প্রথম সেকেন্ড কার্বনের যেখানে উপরের হাতে ছিল সেটা আমরা নিচের হাতে লিখব। তো লিখতে পারি সি ডাবল বন্ড সি, ফার্স্ট কার্বনের উপরের হাতে একটা হাইড্রোজেন, সো সেকেন্ড কার্বনের নিচের হাতে একটা হাইড্রোজেন হবে। ফার্স্ট কার্বনের নিচের হাতে CH3 বা মিথাইল মূলক অ্যান্ড সেকেন্ড কার্বনের উপরের হাতে ইথাইল মূলক। ওকে, হোপফুলি বুঝতে পারছো সিস ট্রান্সের ঝামেলা শেষ। এখানে আমাদের জ্যামিতিক সমানুটা আপাতত শেষ করলাম আমি। এখন জ্যামিতিক সমানুদয়ের কিছু বৈশিষ্ট্য আছে। তো জ্যামিতিক সমানুদয়ের বৈশিষ্ট্য কি কি দেখি। জ্যামিতিক সমানুদয়ের বৈশিষ্ট্য, জ্যামিতিক সমানুদয়ের বৈশিষ্ট্য আমরা একটা টেবিল আঁকি। তো ধরো এটা একটা আমার টেবিল, এখানে হচ্ছে বৈশিষ্ট্য থাকবে, এখানে সিস থাকবে, ওখানে ট্রান্স থাকবে, ঠিক আছে? এখানে থাকবে হচ্ছে বৈশিষ্ট্য অ্যান্ড এখানে আমার সিস অ্যান্ড এখানে ট্রান্স। দেখো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সুস্থিতি গলনাঙ্ক অ্যান্ড স্ফুটনাঙ্ক। তো সিস সমানুর এই তিনটাই হচ্ছে কম। কার থেকে কম? ট্রান্সের থেকে, সো ট্রান্সের বেশি। ক্লিয়ার? সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দহন তাপ দ্রাব্যতা। এক্ষেত্রে সিস সমানুর হচ্ছে এই তিনটাই বেশি থাকে, ঠিক আছে? অ্যান্ড ট্রান্স সমানুর হচ্ছে এই তিনটাই কম থাকে। ওকে, ক্লিয়ার? অ্যান্ড লাস্ট বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যাসিড হাইড্রাইড গঠন। এক্ষেত্রে সিস সমানু অ্যাসিড হাইড্রাইড গঠন করে, বাট ট্রান্স সমানু সাধারণত করে না, কিন্তু হাই টেম্পারেচারে করে, ঠিক আছে? ক্লিয়ার? এখন একটা আমরা স্পেশাল কেস দেখব এই সিস অ্যান্ড ট্রান্স সমানুর, ঠিক আছে? দেখি স্পেশাল কেসটা কি। স্পেশাল কেস, ধরো তোমার কাছে একটা যৌগ দিছে এরকম যে কার্বন ডাবল বন্ড কার্বন অ্যান্ড প্রথম কার্বনের উপরের হাতে আছে আমার ফ্লোরিন অ্যান্ড নিচের হাতে আছে ক্লোরিন, সেকেন্ড কার্বনের উপরের হাতে আছে আমার ব্রোমিন অ্যান্ড নিচের হাতে আছে আমার আয়োডিন। তো এটা তোমাকে কোয়েশ্চেন করা হলো সিস নাকি ট্রান্স।
তাহলে এটা কি হতে পারে? এখানে তো কোনো মূলক সেম না, চারটাই আলাদা আলাদা। সো এটা কি সিজও হবে না, ট্রান্সও হবে না? অবশ্যই হবে। কি হবে দেখি আমরা। দেখো তোমরা, এখানে আছে ফ্লোরিন অ্যান্ড এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন অ্যান্ড এখানে আয়োডিন। একটা মজার বিষয় কি, আমরা যখন এরকম কিছু দেখব তখন আমরা কনসিডার করব কি জানো? তখন কনসিডার করব হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর কনসিডার করতে হবে। তো কিভাবে কনসিডার করবা? দেখো, ফ্লোরিনের পারমাণবিক ভর অ্যান্ড ব্রোমিনের পারমাণবিক ভর যথাক্রমে ক্লোরিন অ্যান্ড আয়োডিন থেকে কম। সো এটা হচ্ছে কম, ফ্লোরিন অ্যান্ড ব্রোমিনও হচ্ছে কম। ক্লোরিন হচ্ছে বেশি, কি বেশি? পারমাণবিক ভর বেশি, এটারও আয়োডিনেরও বেশি। তো একটা মজার জিনিস দেখো তোমরা, তো বেশি বেশি পাশাপাশি আছে অ্যান্ড কম কম পাশাপাশি আছে। সো পাশাপাশি যেহেতু কম কম অ্যান্ড বেশি বেশি, সো আমরা এটাকে কোন সমাণু বলতে পারি? যেহেতু পাশাপাশিগুলো সেম হয়েছে, সো আমরা এটাকে বলতে পারি সিস সমাণু। ক্লিয়ার? এটাই স্পেশাল কেস ছিল। এখন আমরা আলোক সমাণুতে প্রবেশ করব। ঠিক আছে? আলোক সমাণু পড়ার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে অ্যানালাইজার বা পোলারাইজিং ফিল্টার সম্পর্কে ধারণা নিতে হবে। এই জিনিসটা কি? এই জিনিসটা খুবই ইজি, স্টেপ বাই স্টেপ আমরা শিখব। দেখো, ধরো তোমার কাছে একটা দরজা আছে এরকম, ঠিক আছে? তো এটা ধরো তোমার দরজা। এই দরজা দিয়ে অ্যাট এ টাইম 3টা মানুষ প্রবেশ করতে পারে। কিন্তু তুমি কি করছো? এই দরজাটাকে চিকন করছো, চিকন। তো চিকন করে কি করছো? এই দরজা দিয়ে এখন অ্যাট এ টাইম 2টা মানুষ প্রবেশ করতেছে। ওকে, আরও চিকন করছো তুমি এই দরজাটাকে। তো আরও চিকন করার ফলে কি হয়েছে? এই দরজা দিয়ে শুধুমাত্র একটা মানুষই প্রবেশ করতে পারতেছে। ঠিক আছে? আবার ধরো তোমার কাছে একটা ডিসপ্লে আছে, এরকম এরকম একটা ডিসপ্লে আছে। তো ডিসপ্লেতে ধরো কেউ ছিদ্র করে দিছে এরকম একটা, ঠিক আছে? তো তুমি সামনে একটা টর্চ লাইট ধরছো এরকম, এখান থেকে টর্চ লাইট থেকে অনেক আলো আসতেছে আসতেছে আসতেছে, আঁকা বাঁকা পথে অনেক আলো আসতেছে। তো এই ছিদ্র, এটা ধরো ছিদ্র তোমার ওই ডিসপ্লের, তো এই ছিদ্রর মধ্য দিয়ে কি সবগুলো আলো প্রবেশ করতে পারবে? অবশ্যই পারবে না, শুধুমাত্র একটা আলো প্রবেশ করবে। তো এই আলোটা প্রবেশ পাস করে এই বরাবর চলে গেল। ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? এখন এই অ্যানালাইজারটা কি সেটা দেখি। দেখো, ধরো তোমার কাছে একটা আলোক উৎস আছে। কীরকম? ধরো এটা হচ্ছে তোমার আলোক উৎস, এখান থেকে অনেক আঁকা বাঁকা এলোপাথারি পথে আলোক রশ্মি যাচ্ছে। তো যাইতে যাইতে তোমার কাছে ধরো একটা অ্যানালাইজার আছে এরকম, ঠিক আছে? তো অ্যানালাইজারের দিকে আলোগুলা মুভ করতেছে, অনেক আঁকা বাঁকা পথে যাইতেছে, হ্যান্ড যাইতেছে। তো অ্যানালাইজারে ছিদ্র থাকে একটা, ধরো এরকম একটা ছিদ্র আছে, ঠিক আছে? ধরো এরকম একটা ছিদ্র আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই অ্যানালাইজার। তো এই যে তোমার এতগুলা আলো এটার মধ্যে প্রবেশ করতে চাচ্ছে, সবগুলো আলো তো প্রবেশ করতে পারবে না। ধরো এখানে 3জন রেস করলো, এখানে ধরো আঁকা বাঁকা পথে যাচ্ছে যাচ্ছে, তো এরা 3জনই চাচ্ছে এই ছিদ্রপথ দিয়ে বের হবে, কিন্তু অ্যাট এ টাইম একটা আলোই যাইতে পারবে। ধরো এই আলোটা আমার আঁকা বাঁকা পথে এসে এই বরাবর প্রবেশ করলো এই ছিদ্র দিয়ে, অ্যান্ড বের হলো হচ্ছে তোমার ওর ঢুকার পূর্বে গতিপথটা ছিল বক্র রৈখিক। বাট যখন এই অ্যানালাইজারের মধ্য দিয়ে প্রবেশ করলো তখন এই আলো পাস করার পর তার গতিপথটা হয়ে গেল কি? সরল রৈখিক। ওকে? তো যে জিনিসটা বা যে বস্তুটা এরকম বিক্ষিপ্ত অনেক আলোকে শুধুমাত্র একটা আলো পাস করাবে অ্যান্ড ওই আলোটার পথ হবে সরলরৈখিক, ওই বস্তুটাকেই বলবে আমার অ্যানালাইজার। ওকে, বুঝছো? এখন
তোমাকে বুঝতে হবে তল সমবর্তিত আলো অ্যান্ড তল অসমবর্তিত আলো কোনটা। কি বললাম? তল সমবর্তিত অ্যান্ড তল বানান ভুল হয়েছে, তল অসমবর্তিত আলো, তাই তো? তল সমবর্তিত আলো হচ্ছে সেটাই যেটা তল ভেদ করে সরল রেখা বরাবর চলে গেছে, অ্যান্ড তল অসমবর্তিত আলো হচ্ছে যে সকল আলো ভেদ করতে পারে নাই। ঠিক আছে, এটা হচ্ছে পাস করে চলে যায়, পাস করতে পারে না, পাস করতে পারে না। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এখন আসে হচ্ছে আলোক সমানুতাতে। ঠিক আছে, তো আলোক সমানুতা পড়তে হইলে আমাকে, আলোক সমানুতা তো আমরা জানি কয় প্রকার। আলোক সমানুতা হচ্ছে তোমার আগেই বলবো না কয় প্রকার, আগে দেখি আলোক সমানুতাটা আসলে কেমনে কাজ করে। দেখো, তো আলোক সক্রিয়তা জিনিসটা দেখতে হবে। আসলে আলোক সক্রিয়তাটা কি? ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে একটা পাত্রে, ঠিক আছে? এই পাত্রের এখানে আমরা এই যে এতক্ষণ করলাম অ্যানালাইজার, ধরো এটা হচ্ছে অ্যানালাইজার, তো উপরে একটা তোমার টর্চ লাইট আছে এরকম, ঠিক আছে? তো টর্চ লাইট থেকে আলো আসতেছে আসতেছে আসতেছে, তো এই পাত্রে একটা দ্রবণ আছে এরকম, ধরো এটা সেই দ্রবণ। অ্যানালাইজারের কাজ কি? অনেকগুলো আলো আসতে চায়, বাট একটা মাত্র আলোকে প্রবেশ করায়। ধরো যৌগে প্রবেশ করলো, প্রবেশ করে তো এই আলোটা কি চায়? একদম এই বরাবর পাস হয়ে যেতে না, সরলরেখা বরাবর যে বরাবর ঢুকছে। কিন্তু কিন্তু কথা হচ্ছে এই যে তোমার এখানে যৌগটা আছে না, এই যৌগটা এই আলোর গতিপথকে বাঁকায় দিচ্ছে এদিকে অথবা এদিকে, যে কোনো একদিকে বাঁকায় দিচ্ছে একটা কোণ করে, থিটা কোণ। ঠিক আছে, তো এই যৌগটা যে এই আলোর গতিপথটা বাঁকাইলো না, যেহেতু আলোর গতিপথ বাঁকায়, সেহেতু দ্রবণটি আলোক সক্রিয়। ঠিক আছে, আলোর উপরের এফেক্টটা ফেলতে পারতেছে। ধরো তোমার কাছে আরেকটা পাত্র আছে এরকম, তো এই পাত্রে একটা অ্যানালাইজার সেট করছো তুমি, এখান দিয়ে আলো প্রবেশ করতেছে 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 করতেছে। আবার ধরো এখানে এই পাত্র তোমার একটা দ্রবণ আছে, একটা দ্রবণ আছে, ঠিক আছে? তো আলোটা কি চাই? এই বরাবর প্রবেশ করে এই বরাবরই চলে যেত না। তো কি হয়েছে, এই যে দ্রবণটা আছে না তোমার এখানে, তো এই দ্রবণটা কোনো এফেক্ট পড়ে নাই এই আলোর গতিপথ বাঁকানোর ক্ষেত্রে, আলো যেভাবে ঢুকছে সেভাবেই বের হয়ে গেছে। দেন আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি হচ্ছে তোমার এই যে দ্রবণটা আলোর পথ, আলোর গতিপথ বাঁকাতে পারে নাই, সো এটা আলোক নিষ্ক্রিয়। ওকে, হোপফুলি বুঝতে পারছো তোমরা, যেভাবে আলো ঢুকছে সেভাবেই বের হয়ে গেছে, তাই তো? এখন আমরা দেখি কি দেখব, দেখব হচ্ছে আলোক সমানুতাটা তো বুঝলামই। এখন তোমার একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, আসলে আলোক সমানুতা প্রদর্শন করবে কোন কোন যৌগ। ধরো একটা এক্সাম্পল নেই আমি, অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আলোক সমানুতা হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আলোক সমানুতা একটা হচ্ছে ডি অ্যান্ড একটা হচ্ছে এল। ডি আর এল কোনটা? তো আমার লাস্ট স্লাইডে যাই, যে আলোটা বাঁকাইছে, এই যে আমার ব্লু রেটা আছে না, তো এই বরাবর আলোটা যখন ডান দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো ডান দিকে বাঁকলে যে মিশ্রণটা বাঁকাচ্ছে তাকে আমরা বলবো ডি। ওকে, তো ডি মনে রাখবো কেমনে? ডানে বাঁকায়, অ্যান্ড ডানে যখন বাঁকায় এই যে তোমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না এখানে, থিটার ভ্যালুটা হবে অলওয়েজ পজিটিভ। কারণ কি? দেখো, যখন ডানে বাঁকাচ্ছে এটা কোন বরাবর বাঁকাচ্ছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বাঁকাচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই এটা পজিটিভ হচ্ছে।
আবার এই যে তোমার রেড পার্টটুকু এদিকে যা বাঁকাইছে এটা কি বামে বাঁকাইছে না, তো এই পার্টটুকুকে আমরা বলবো এল। এল কীভাবে মনে রাখবো, বামে লেফট, ঠিক আছে, বামে বাঁকায়। এটার অ্যাঙ্গেলটা কী হবে, এই যে থেটাটা হবে অলওয়েজ নেগেটিভ, কারণ এটা কি ক্লকওয়াইজ যাচ্ছে না, দ্যাটস ওয়াই ক্লকওয়াইজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা এক্সাম্পল নিই। ধরো তোমার কাছে ল্যাকটিক অ্যাসিড আছে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি, একটা কার্বন থাকে অ্যান্ড একটা COOH থাকে অ্যান্ড এখানে একটা OH থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে অ্যান্ড এখানে একটা মিথাইল মূলক থাকে। তো এটাই হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিডের সংকেত। তো এটা ডি ল্যাকটিক অ্যাসিড নাকি এল ল্যাকটিক অ্যাসিড, তাই তো? তো এটা ডি ল্যাকটিক অ্যাসিড হবে নাকি এল ল্যাকটিক অ্যাসিড হবে। তুমি সবসময় মনে রাখবা যখন তোমার এই OH মূলকটা এই কার্বনের ডান পাশে অবস্থান করবে তখন সেটাকে তোমরা বলবা ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। তাহলে এল ল্যাকটিক অ্যাসিড কী হবে, এল ল্যাকটিক অ্যাসিড হবে যেহেতু OH এর অবস্থানের উপর ডিপেন্ড করতেছে, এই COOH বা অয়েক অ্যান্ড মিথাইল এই দুইটার অবস্থানের কোনো ইফেক্ট ফেলতেছে না এখানে। তো এখানে একটা কার্বন আছে, এই পাশে থাকবে OH মূলক, এখানে হাইড্রোজেন, এখানে COOH অ্যান্ড এখানে CH3। যেহেতু সি এর বাম পাশে বা কার্বনের বাম পাশে অবস্থান করতেছে OH মূলক, তাই আমরা এটাকে বলবো অ্যাল ল্যাকটিক অ্যাসিড। আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড এই যে আমরা যে থিটা বললাম না একটু আগে, তো এই ল্যাকটিক অ্যাসিডের ডি ল্যাকটিক অ্যাসিডের থিটা হবে হচ্ছে 2.24 ডিগ্রি। তো এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, আমি আগেই বলছিলাম ডি মানেই হচ্ছে পজিটিভ কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সো প্লাস। অ্যান্ড এল এরটা কী হবে, এল এর হবে এই থিটার ভ্যালুটা তো সেমই থাকবে, শুধুমাত্র চেঞ্জ আসবে এর সাইনটায়, -2.24 ডিগ্রি। হোপফুলি বুঝছো, ঠিক আছে? তো আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমার কাইরাল কার্বন জিনিসটা কি, কাইরাল কার্বন এটা আসলে কি? কাইরাল কার্বন হচ্ছে সেই কার্বন যার 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকে। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা কার্বন আছে, এখানে একটা এ মূলক, এখানে একটা বি মূলক, 4টা হাত না, এখানে একটা সি মূলক, এখানে একটা সি মূলক, এরকম কার্বনকে আমরা বলবো কাইরাল কার্বন। এখন আলোক সমাণু হওয়ার কিছু শর্ত আছে, আলোক সমাণুতার শর্তগুলো কি কি দেখা যাক। প্রথম শর্তটাই হচ্ছে যৌগকে অবশ্যই আলোক সক্রিয় হইতে হবে, যৌগকে অবশ্যই আলোক সক্রিয় হতে হবে। সেকেন্ডটা হচ্ছে যৌগে অবশ্যই কি থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। 3 নম্বরটা হচ্ছে সমাণুগুলো দর্পণ প্রতিবিম্ব এবং একটার উপর আরেকটা স্থাপন করা যাবে না, অর্থাৎ উপরি স্থাপনীয় হতে হবে। তো জিনিসগুলো আমরা প্রমাণটা দেখি আসলে। দেখো তোমার যখন ডি ল্যাকটিক অ্যাসিড ছিল, ডি ল্যাকটিক অ্যাসিড, তো ডি ল্যাকটিক অ্যাসিডের সংকেত কেমন ছিল, এরকম একটা কার্বন থাকতো, এখানে থাকতো হচ্ছে এইচ, যেহেতু OH এর উপর ডিপেন্ড করে, ডান পাশে OH, এখানে হচ্ছে COOH অ্যান্ড এখানে থাকতে হচ্ছে তোমার কি CH3। ডি ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড এল ল্যাকটিক অ্যাসিডের সাথে এটা দেখি আমরা। অ্যান্ড ধরো যে এল ল্যাকটিক অ্যাসিড আছে, এখানে এল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি OH থেকে অলওয়েজ বামে, একটা হাইড্রোজেন, এখানে একটা CH3 এন্ড এখানে একটা COOH। তো আমরা কি বললাম, 2 নম্বর পর্যন্ত তো আশা করি বুঝছো তোমরা, অ্যান্ড 3 নম্বরটা বুঝাই। সমাণুগুলা দর্পণ প্রতিবিম্ব হবে। ধরো এই দুইটা A11 D এর মাঝখানে একটা তুমি আয়না দিয়ে দিছো, ঠিক আছে,
এরকম একটা আয়না আছে এদের মাঝখানে। তো আয়না দিলে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তোমার প্রকৃতপক্ষে যেটা ডান হাত সেটা আয়নাতে দেখায় কি বাম হাত হিসেবে, আর যেটা বাম হাত থাকে সেটা কি হয়, ডান হাত হয়ে যায়। অর্থাৎ বাম দেখায় ডান অ্যান্ড ডান দেখায় বাম। তো এটাকে যদি আমরা একটা দর্পণের সামনে দাঁড়া করাই, তো দর্পণে আমরা ঠিক এই সেম জিনিসটাই দেখতে পারবো। ধরো এটা হচ্ছে তোমার, ধরো এটাই তুমি, এটা তুমি, ধরো এটা তুমি, এটা হচ্ছে ওএইচটা হচ্ছে তোমার ডান হাত অ্যান্ড এইচটা হচ্ছে তোমার বাম হাত, বা যে কোনো একটা ধরতেই পারো। তো তুমি যখন একটা আয়নার সামনে দাঁড়াবা, তো ওএইচটা কি, ডান হাত ধরছিলাম সেটা বাম হাত হয়ে যাবে, অ্যান্ড আমার হাইড্রোজেনটা কি হয়ে যাবে, সেটা ডান হাত হয়ে যাবে। অ্যান্ড এটা ধরো তোমার মাথা অ্যান্ড এটা পা, তোমার পা আর মাথার অবস্থানের কি কোনো ভিন্নতা দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না। সো এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়েছে। অ্যান্ড এটার উপর কি এটা স্থাপন করতে পারবা? অবশ্যই তুমি পারবা না। কখন পারতা? যখন এই এইচের পরিবর্তে আমার এখানেও ও এইচ থাকতো। ঠিক আছে, আশা করি বুঝছো। আর হচ্ছে আলোক সক্রিয় সমাণুর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলা দেখাই যে বৈশিষ্ট্যগুলো আসলে কি। বৈশিষ্ট্য আসলে তেমন কিছু না, বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ধরো বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে, তল সমবর্তিত আলোর দিক পরিবর্তন করে। এরা তল সমবর্তিত আলোর দিক পরিবর্তন করে। 2 নম্বর এদের মধ্যে কাইরাল কার্বন থাকে, এদের মধ্যে কাইরাল কার্বন থাকে। 3 নম্বর পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, দর্পণ প্রতিবিম্ব হবে। অ্যান্ড 4 নম্বর তো জানো একটার উপর আরেকটা স্থাপন করা যাবে না, অর্থাৎ পরস্পরের উপর উপরিস্থাপনীয়। ওকে ডান, আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন আলোক সমাণুর বিশেষ প্রকার আছে, তো প্রকার ভেদগুলা কি কি দেখি আমরা না। আলোক সমাণুর বিশেষ প্রকার, আলোক সমাণু হচ্ছে মেইনলি তোমার 4 ভাগে বিভক্ত, 4 টাইপস। তো এই টাইপসগুলা কি কি? 1 নম্বর হচ্ছে এনানসিওমার। এনানসিওমার এটাকে বলা হয় হচ্ছে, আবার আরেকটা নাম আছে অ্যান্টিমার, আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যান্টিপড। ওকে, অ্যান্ড 2 নম্বরটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ। 3 নম্বরটা হচ্ছে মেসোযৌগ, অ্যান্ড 4 নম্বরটা হচ্ছে ডায়াস্টেরিও। এখন কোনটা কি সেটা আমরা দেখি, এনানসিওমার জিনিসটা কি। এনানসিওমার পড়ি আমরা। ধরো তোমার কাছে এনানসিওমার সংজ্ঞাটা আগে বলি আমি। এনানসিওমার সংজ্ঞাটা হচ্ছে যে সকল, ওয়েট, শটা দন্তা শটা ময়ের মতো দেখা যাচ্ছে না, এটা মোছাই দিয়ে আমি নতুন করে লিখি। যে সকল আলোক সমাণু তল সমবর্তিত আলোকে সমান কোণে বাঁকায় কিন্তু বিপরীত দিকে তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। হোপফুলি বুঝতে পারছো এনানসিওমার বলে। এখানে কি পয়েন্টস কোনটা কোনটা? একটা হচ্ছে তল সমবর্তিত আলোকে সমান কোণে অ্যান্ড বিপরীত দিকে। তো এই তিনটেই হচ্ছে কি পয়েন্টস। এই তিনটা মনে থাকলে আশা করি বুঝতে পারবা। অর্থাৎ ধরো দুইটা আলোক সমাণু আছে, তারা হচ্ছে সমবর্তিত আলোকে সমান কোণে বাঁকাচ্ছে, কিন্তু বাঁকানোর দিকটা হচ্ছে ভিন্ন, একটা ডানে বাঁকাচ্ছে একটা বামে বাঁকাচ্ছে। এক্সাম্পল হিসেবে খুবই একটু আগেই পড়ছি আমরা, এক্সাম্পল হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড এল ল্যাকটিক অ্যাসিড। ওকে, কারণ কি ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ডানে বাঁকায়
অপর দিকে এল ল্যাকটিক অ্যাসিড বামে বাঁকায় অ্যান্ড ডি ল্যাকটিক অ্যাসিড প্লাস 2.24 ডিগ্রিতে অ্যান্ড সেমভাবে আচ্ছা এটা যেহেতু ডানে বাঁকাচ্ছে তো আমি অ্যাঙ্গেলটাকে শুধু শুধু প্লাস দিয়ে ডিটারমাইন না করি, এটার অ্যাঙ্গেলটাও 2.24 ডিগ্রি অ্যান্ড এল ল্যাকটিক অ্যাসিডও 2.24 ডিগ্রি। ঠিক আছে, হোপফুলি এই পর্যন্ত তোমরা বুঝছো। ওকে, তাহলে এনানসিওমার হওয়ার শর্ত কয়টা? দুইটা। কি কি শর্ত? এক নম্বরটা হচ্ছে কি করবে এরা, কোনটা কোন বা অ্যাঙ্গেল সেম হবে, অর্থাৎ কোণের ভ্যালুটা। অ্যান্ড দুই নম্বর হচ্ছে ডিরেকশন অপোজিট হবে, ওকে। এখন সেকেন্ড টাইপ আমাদের রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, রেসিমিক মিশ্রণ জিনিসটা কি দেখি। ধরো তোমার কাছে আমি আগে এর সংজ্ঞাটা বলি, রেসিমিক মিশ্রণের সংজ্ঞাটা। রেসিমিক মিশ্রণ হইতে হলে অবশ্যই পরস্পরের এনানসিওমার হতে হবে। তো সংজ্ঞাটা হচ্ছে এমন, এনানসিওমার দ্বয় সমমোলার মিশ্রণ যা কিনা আলোক নিষ্ক্রিয় তাকে রেসিমিক মিশ্রণ বলে। তো এই জিনিসটা আমরা বুঝি আসলে সংজ্ঞাতে আসলে আমাদের কি বলছে, তাই তো। ধরো তোমার একটা পাত্র আছে, এরকম যে একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে তোমার কাছে। তো এখানে একটা পোলারাইজার আছে, এখানে একটা তোমার কাছে হচ্ছে টর্চ লাইট আছে, এরকম টর্চ লাইট থেকে আলো বের হচ্ছে। তো আমার পাত্রটা হচ্ছে তোমার এক সাইডে আছে হচ্ছে ধরো দুই ভাগে এরকম ভাগ করা। সো আমার এক সাইডে আছে হচ্ছে ধরো এই রেড পার্টের একটা দ্রবণ অ্যান্ড বাকি আর এক সাইডে আছে হচ্ছে ইয়েলো পার্টের একটা দ্রবণ। তো এই আলোটা এই বরাবর প্রবেশ করলো, তো আলোটা স্বভাবতই কী চাবে, সরল রেখা বরাবর চলে যেতে না। তো আমার যেহেতু এটা আলোক সমানুতা হইতে হইলে অবশ্যই আলোক সক্রিয় যৌগ হতে হবে। তো যেহেতু দুইটা যৌগই আমার আলোক সক্রিয়, তো দেখো এই যৌগটাও তোমার সাপোজ 1 মোলার আছে অ্যান্ড এই যৌগটাও 1 মোলার আছে, তো দুটারই পরিমাণ সেম। তো কি বলছে, পরস্পরের এনানসিওমার হইতে হবে। তারপরে পরস্পরের এনানসিওমার মানে কি, এরা সমান কোণে বাঁকাবে কিন্তু দিকটা ভিন্ন হবে। তোমার এই যে রেড পার্টটুকু আছে না, এই পার্টটা কি চাবে, এই আলোকে এদিকে বাঁকাতে। ঠিক আছে, ধরে নাও। আর যেহেতু এনানসিওমার, সো আমার ইয়েলো পার্টটা চাবে এদিকে বাঁকাতে। অ্যান্ড মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার হচ্ছে এটাই যে যেহেতু দুইজনই ধরো এ হচ্ছে প্লাস 2.24 ডিগ্রিতে বাঁকাইতে চায় অ্যান্ড এ মাইনাস 2.24 ডিগ্রিতে বাঁকাইতে চায়। তো এও চাইতেছে এই দিকে টানতে অ্যান্ড এ চাইতেছে এদিকে টানতে। অ্যাট এ পয়েন্ট এই দুজনের পরিমাণও সেম। তো দুজনের একটা টানাটানি লেগে যাবে না, কে কোন দিকে যায়, এও চাইতেছে এদিকে, যেহেতু দুজনের বলই সেম। সো অ্যাট দ্য লাস্ট কী হবে জানো, অ্যাট দ্য এন্ড তোমার এই আলোটা কোনো দিকেই বাঁকবে না, সোজা সে পাস করে চলে যাবে। তো সোজা যখন পাস করে চলে যাচ্ছে, যেহেতু আলোর গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না, সো এটা অবশ্যই আলোক নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই যৌগটা, অ্যান্ড এই যৌগটাকেই বলে রেসিমিক মিশ্রণ। তো রেসিমিক মিশ্রণ কারা কারা, এই ডি ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড এল ল্যাকটিক অ্যাসিড। আন্ডারস্টুড? আশা করি বুঝছো। এখন রেসিমিক মিশ্রণের কিছু শর্ত আছে, শর্তগুলা কি? শর্ত 1 নাম্বার কি, এরা পরস্পরের এনানসিওমার হবে। পরস্পরের কি হবে, এনানসিওমার হবে।
ঠিক আছে। অ্যান্ড 2 নাম্বার কি সমমূলার হবে, সমমূলার হবে। 3 নাম্বার তো দেখলাই তো কিভাবে আলোক সক্রিয়, দুইটা জিনিস আলোক নিষ্ক্রিয়তে পরিণত হয়ে গেল, আলোক নিষ্ক্রিয়। ওকে ডান। এখন আসে হচ্ছে মেসোযোগ জিনিসটা কি। মেসোযোগের আমরা সংজ্ঞাটা লিখি। মেসোযোগের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সকল যৌগের দুই অংশের গঠনের সিমিলারিটির কারণে কি হয়, নিজের দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করে অ্যান্ড একাংশের আবর্তন মাত্রা অপর অংশের আবর্তন মাত্রাকে প্রশমিত করে দেয়, তাদেরকে কি বলে, মেসোযৌগ বলে। তো জিনিসটা দ্বারা আসলে কি বোঝায়, এক্সাম্পল নিলেই তোমরা বুঝবা। ধরো তোমার কাছে এক্সাম্পল হিসেবে কি আছে, টারটারিক অ্যাসিড আছে, টারটারিক অ্যাসিড। তো টারটারিক অ্যাসিডের সংকেতটা কি? টারটারিক অ্যাসিডের সংকেত হচ্ছে এখানে একটা কার্বন থাকবে, নিচে আর একটা কার্বন থাকবে। তো প্রথম কার্বনের এই পাশে থাকবে OH মূলক অ্যান্ড এই পাশে থাকবে হাইড্রোজেন, উপরে থাকবে OH মূলক, ঠিক আছে, কার্বক্সিলিক মূলক আর কি। অ্যান্ড এখানে হচ্ছে একটা কার্বক্সিলিক মূলক অ্যান্ড এখানে থাকবে একটা OH অ্যান্ড এখানে থাকবে একটা হাইড্রোজেন। একটা মজার কথা, ধরো এটাকে আমরা পার্ট 1 কনসিডার করি অ্যান্ড এটাকে পার্ট 2 কনসিডার করি, যে একটাই যৌগ টারটারিক অ্যাসিড। তো এখানে দেখো, এখানে এমন একটা সিমিলারিটি, দুইটা অংশের সিমিলারিটিটা এমন যে এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করতেছে, নিজেরাও পরস্পরের, ঠিক আছে। অ্যান্ড আরেকটা মজার কাহিনী কি, এই যে তোমার 1 নম্বর অংশটা আছে না, 1 নম্বর অংশ এই চাই উপরের দিকে ঘুরতে, অ্যান্ড এই যে তোমার 2 নম্বর অংশ আছে না, এই 2 নম্বর অংশ চাই নিচের দিকে ঘুরতে। তো দুইজনের টানাটানিতে কি হয়, আলো সোজা ভেদ করে চলে যায়। একটু আগের আমরা তোমার রেসিমিক মিশ্রণে পড়ছিলাম, এই টানাটানি দুইজনই সেমভাবেই টানতেছে, তো তাদের লব্ধিটা আসলে অ্যাট দ্য এন্ড জিরোই হয়ে যাচ্ছে। সো আলোর গতিপথের কোনো পরিবর্তন আসতেছে না। সো আমরা এখানে কি দেখলাম হচ্ছে 1 ও 2 দর্পণ প্রতিবিম্ব। আরেকটা কি দেখলাম, আরেকটা হচ্ছে 1 চাই হচ্ছে উপরের দিকে আর 2 চাই নিচের দিকে, অ্যাট দ্য এন্ড আলো চলে যাচ্ছে, কোনো দিকে বাঁকতেছে না, এটাই হচ্ছে মেসোযোগ। তো মেসোযোগের কিছু বৈশিষ্ট্য আছে। মেসোযোগের বৈশিষ্ট্যগুলো কি দেখি আমরা, হ্যাঁ। মেসোযোগের বৈশিষ্ট্য না তো, সরি, শর্ত, যৌগ গঠন করার শর্ত। মেসোযোগ শর্ত হচ্ছে 1 নম্বর শর্ত কি, 1 নম্বর শর্ত, এখানে দেখো টারটারিক অ্যাসিডের মিনিমাম কয়টা কাইরাল কার্বন আছে, 2টা, আরও অনেক হইতে পারে, সমস্যা নেই, মিনিমাম 2টা কাইরাল কার্বন থাকবে। ওকে, এ পর্যন্ত বুঝছো। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে 2টা আর কি দর্পণ প্রতিবিম্ব হবে, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে আলোক নিষ্ক্রিয়, ঠিক আছে, হোপফুলি বুঝছো, আলোক নিষ্ক্রিয়। ওকে, অ্যান্ড লাস্ট টাইপ হচ্ছে আমাদের ডায়াস্টেরিওমার জিনিসটা কি, সংজ্ঞাটা আমি লিখি, সংজ্ঞাটা লেখার পরে আমি বোঝাচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে 2 আলোক সমানুযোগী একে অপরের দর্পণ প্রতিবিম্বের
মতো আচরণ করে। দাঁড়াও, এই জিনিসটা ঠিক করে দিই, সুন্দর করে লিখি। আচরণ করে না, তবে তাদেরকে ডায়াস্টেরিওমার বলে। ডায়াস্টেরিওমার বলে। কি সংজ্ঞায় কি পড়লাম? দুইটা আলোক সমাণু থাকবে, একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করবে না, তারা হচ্ছে ডায়াস্টেরিওমার। দেখো এক্সাম্পল নিই আমরা। ধরো এক্সাম্পলে আমরা নিলাম এরকম যে এখানে একটা দুইটা কাইরাল কার্বন আছে, এখানে একটা OH আছে, এন্ড এখানে একটা হাইড্রোজেন আছে, উপরে একটা কার্বক্সিলিক মূলক আছে, এন্ড নিচে একটা মিথাইল মূলক আছে, এন্ড এখানে একটা আছে কি ব্রোমিন, এখানে একটা হাইড্রোজেন। তো এটা তোমার দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করবে? করতেছে? অবশ্যই করতেছে না, কারণ এখানে OH আছে এন্ড এখানে ব্রোমিন আছে, কোনো সাদৃশ্য নাই। সো এটা পরস্পর দর্পণ প্রতিবিম্ব না। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার ডায়াস্টেরিওমার। হোপফুলি বুঝছো, ঠিক আছে? তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপেক্ষিক আবর্তন। তো আপেক্ষিক আবর্তন জিনিসটা কি? আপেক্ষিক আবর্তন হচ্ছে তোমার, আপেক্ষিক আবর্তন একটা ম্যাথ আছে, ম্যাথ আর কি আসে মাঝে মধ্যে, আবার আসে না, বলা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না, এগুলো অ্যাডমিশনে আসে। তো দেখি, ধরো তোমার কাছে একটা যৌগ আছে, এরকম যৌগ বলি, এটা হচ্ছে তোমার পাত্র, এখানে একটা তোমার অ্যানালাইজার আছে, এখান দিয়ে হচ্ছে আলো আসতেছে আসতেছে আসতেছে, এখানে হচ্ছে তোমার একটা দ্রবণ আছে, তো আলোটা চাচ্ছে এই বরাবর পাস করে যেতে, তো পাস করতে পারতেছে না, পাস করছে এই বরাবর, এখানে একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে তোমার সেই পাত্র, এটা হচ্ছে তোমার অ্যানালাইজার, অ্যানালাইজার, এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ, অ্যান্ড এই থিটাটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ বা পরিলক্ষিত কোণ। ওকে, তো আপেক্ষিক আবর্তনের সূত্রটা কি? সো আমরা লিখতে পারি আপেক্ষিক আবর্তন ইজ ইকুয়াল টু পরিলক্ষিত আবর্তন কোণ, পরিলক্ষিত, এই যে থিটাটা বা আবর্তনটা, এটাই কোণ বা কোণটাই হচ্ছে আবর্তন, পরিলক্ষিত আবর্তন ডিভাইড বাই দ্রবণের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার সবসময় ডেসিমিটারে থাকবে, ডেসিমিটার মাল্টিপ্লাইড বাই বস্তুর ঘনমাত্রা, এটা থাকবে হচ্ছে গ্রাম পার লিটারে। ঠিক আছে, ধরো একটা ম্যাথ দিলে হচ্ছে তোমরা জিনিসটা বুঝবা আসলে কিভাবে হয়। একটা ম্যাথ ধরো তোমার কাছে আছে এরকম ম্যাথটা হচ্ছে, আমি লিখতেছি, ম্যাথটা হচ্ছে এরকম। ধরো তোমার 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পোলারি মিটারে 0.300 গ্রাম কোলেস্টেরল 15 ml পানিতে দ্রবীভূত করে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডি তরঙ্গের কোনো আলো পাস করালে -0.630 ডিগ্রি ঘূর্ণন পরিলক্ষিত
হয়। তো কোলেস্টেরলের আপেক্ষিক আবর্তন কত? এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, বইটা আসছিল। আপেক্ষিক আবর্তন কত, এটার অ্যান্সার কি হবে? দেখো এখানে দ্রবণের দৈর্ঘ্য কত দেওয়া আছে। হেয়ার দ্রবণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা কি সেন্টিমিটারে রাখবা না, এটা ডেসিমিটারে নিবা। সূত্র তো ডেসিমিটারে ছিল না, তো ডেসিমিটার নিতে হলে 10 দ্বারা ভাগ করতে হবে। 10/10 ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার। ওকে, অ্যান্ড ধরো কোলেস্টেরলের ভর কত আছে? 0.300 গ্রাম, এটা ঠিক আছে। আর আয়তন কত আছে পানির? 15 ml। ওকে, তো ঘনমাত্রা কত হবে? দেয়ারফর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 0.300 ডিভাইড বাই 15। এটা আসে হচ্ছে ক্যালকুলেট করলে 0.02 গ্রাম পার ml। অ্যান্ড থিটার ভ্যালু কত এখানে? -0.630। আপেক্ষিক আবর্তনটা আমরা নির্ণয় করি। সুতরাং অথবা উইনো আমরা কি জানি? আপেক্ষিক আবর্তন ইজ ইকুয়াল টু পরিলক্ষিত কোণ ডিভাইড বাই দ্রবণের দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই ঘনমাত্রা। তো পরিলক্ষিত কোণ কত? -0.630 ডিগ্রি। অ্যান্ড দ্রবণের দৈর্ঘ্য 1 ডেসিমিটার মাল্টিপ্লাইড বাই ঘনমাত্রা 0.02। তো এটা ক্যালকুলেট করলে কত আসে? এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে -0.630 ডিগ্রি ডিভাইড বাই 1 ইন্টু 0.02। তো ক্যালকুলেট করলে আসে -31.5 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। সো আমাদের আজকের ক্লাস দিয়ে আমাদের যে সমানুতা চ্যাপ্টারটা ছিল, সমানুতা পার্টটুকু, এই পার্টটুকু আমাদের শেষ হয়েছে। আশা করি আমি তোমাদেরকে নামকরণ অ্যান্ড সমানুতা জিনিসটা বুঝাইতে সক্ষম হয়েছি। ভুল ত্রুটি ছিল কিছু, হোপফুলি সেগুলা তোমরা কনসিডার করবা। অ্যান্ড ফ্রম নেক্সট ক্লাস জৈব রসায়নের পার্ট 2-তে আমরা ইন্টারেস্টিং জিনিসগুলো পড়া শুরু করব। সেগুলো যেমন ধরো অ্যালকেনের প্রস্তুতিকরণ, অ্যালকেন কী কী বিক্রিয়া দেয়, অ্যান্ড অ্যালকেনের কীভাবে শনাক্ত করবা, সেমভাবে অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাক। আনটিল দ্যাট, খুদা হাফেজ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।